আজকের পর্তুগাল টুডেতে অনেক স্বপ্নভঙ্গের খবর রয়েছে। তারপর আমাদের বাংলাদেশের জন্য কিছু সুখবর রয়েছে। তো সেই খবরটি দিয়ে শুরু করব আজকের পর্তুগাল টুডে। আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর। সেই ৫৪ বছর পূর্তিতে বাংলাদেশ দূতাবাস লিসবন একটু দেরিতে হলেও বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকদের নিয়ে আজ ৫ তারকা হোটেলে একটি ৫৪তম স্বাধীনতা দিবস উদযাপন করে। বলা যায় এই পর্তুগালে যত কূটনীতিক বা দূতাবাস রয়েছে বিভিন্ন দেশের প্রায় সবাই সেখানে অংশগ্রহণ করেছে। এটা নিশ্চিতভাবেই আমাদের বাংলাদেশীদের জন্য বা বাংলাদেশের ডিপ্লোমেসির জন্য একটা বড় অর্জন। এর বিস্তারিত আমরা শুনব মূল অংশে। অপরদিকে আপনারা জানেন যে সরকার যে ঘোষণা দিয়েছিল অভিবাসীদেরকে ২০ দিনের দেশ ছাড়ার নোটিশ দেওয়া দিবে আজ থেকে, গত সোমবার থেকে। তবে সেই গতকালকে থেকেই শুরু হয়েছে। আজ থেকে অনেকেই নোটিশ পেয়েছেন ২০ দিনের মধ্যে দেশ ছাড়তে হবে। এই নিয়ে অনেক প্যানিক বিরাজ করছে। তবে অনেকেই অযথাও প্যানিক নিচ্ছেন। এই বিষয়ে আমরা বিস্তারিত শুনব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের আপনারা অনেকেই ৫ বছর পূর্ণ হয়েছে সেফ এন্ট্রি থেকে অনেকেই আবেদন করছেন না বা ইতস্তত করছেন, এখনো পর্যন্ত ইতস্তত করছেন আপনারা আবেদন করবেন কিনা। আপনাদের কাছে আবেদন থাকবে যে আপনারা এই পাসপোর্ট আবেদন করবেন। তবে এই কথাটি শোনার আগে আরো বিস্তারিত শুনতে হবে যে আমরা আসলে কেন আপনি আবেদন করবেন এবং আমার আপিল কেন থাকবে আপনি আবেদন করবেন, এবং তা শুনে আপনি সিদ্ধান্ত নেবেন। যদিও এটা আপনার নিজেরই দায়িত্ব আপনার আবেদন করা, বাট আমি আপনাকে সঠিক পরামর্শটাই দিব এবং আপিল করবো যাতে হলেও আপনি পর্তুগিজ নাগরিকত্ব আবেদন করেন। আজ সেই ৬ মে মঙ্গলবার আপনাদের সবাইকে পর্তুগাল টুডেতে স্বাগত জানাচ্ছি। প্রথম শুরুতে যেটা বলি যে এই আয়োজন যদি আপনি মনে করেন যে আমাদের সকলের জন্য প্রয়োজন, এমনকি অন্যের উপকারে লাগবে, তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার এই আয়োজন আপনাদের সকলের জন্যই। তো যেটা বলছিলাম যে আমাদের সেই স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস লিসবন রাজধানী লিসবনের বেলেইতে একটি ৫ তারকা হোটেলে ৫৪তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান করে এবং সেই অনুষ্ঠানে বলা যায় পর্তুগালে অবস্থিত যতগুলো কূটনৈতিক রয়েছে, অর্থাৎ যতগুলো দূতাবাস রয়েছে, প্রায় সবগুলো দূতাবাসের কূটনীতিকগণ সেখানে অংশগ্রহণ করেন। অল্প কিছু কূটনীতিক মিস করেছেন। নিশ্চিতভাবেই বাংলাদেশের ডিপ্লোমেসির একটা বিশাল পাওনা। কেননা এই প্রথম আমি যে কটাই প্রোগ্রামগুলোতে সেখানে অংশগ্রহণ করেছি, এমনকি দূতাবাসের যারা প্রতিনিধি রয়েছেন দীর্ঘজীবন কাজ করছেন তারাও বিষয়টি নিশ্চিত করেছেন যে না, এটা আসলেই এই প্রথমবারের মতো দূতাবাসের ইতিহাসে এত বেশি কূটনৈতিক সেখানে পার্টিসিপেট করেছেন। এই অনুষ্ঠানটা ছিল তো কূটনীতিকদের জন্য সাধারণত, সেজন্য খুব লিমিটেড আকারে বাংলাদেশ কমিটি থেকে ইনভাইট করা হয়েছিল। কেননা সাধারণত এই ধরনের অনুষ্ঠান সেই ডিপ্লোমেটদের বা কূটনীতিকদের নিয়েই উদযাপন করা হয়। তো যাই হোক, সেখানে কূটনীতিকরাই প্রাধান্য ছিল, কূটনীতিকদের নিয়েই মূল আয়োজন ছিল। সেখানে বাংলাদেশিদের মুখ্য বিষয় না, কেননা এর আগে বাংলাদেশ দূতাবাস লিসবন জানিয়েছে তারা এর আগে বাংলাদেশিদের নিয়ে তারা সেই স্বাধীনতা দিবস উদযাপন করেছেন। তাছাড়া রাষ্ট্রদূত মাহফুজুল হক তার যে বক্তব্য দিয়েছেন, সুন্দর বক্তব্য দিয়েছেন, সেখানে পর্তুগালের সাথে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতা থেকে সবগুলো বিষয় কিন্তু তিনি সুন্দরভাবে তুলে এনেছেন। সেখানে যে বিভিন্ন রাষ্ট্রদূতের সাথেও আমি সেখানে উপস্থিত ছিলাম, সেখানে বিভিন্ন রাষ্ট্রদূতের সাথেও আমার কথা হয়েছে, এমনকি আইমা প্রধান থেকে শুরু করে অনেকের সাথে অনেক আলোচনা হয়েছে। এমনকি বাংলাদেশের যে বর্তমান যে পরিবর্তন, সেই পরিবর্তনকে একটি উল্লেখযোগ্য একটি উদাহরণ হিসেবে, বিশ্বের জন্য একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে দেখছেন যে বাংলাদেশিরা লড়াকু এবং তারা তাদের প্রয়োজনে, তাদের অধিকারের প্রয়োজনে তারা যে তাদের রাস্তায় নামতে পারে এবং তাদের অধিকারটা তারা আদায় করতে পারে, এটাই বারবার প্রমাণ। বাংলাদেশ কিন্তু তারা সেই শুরু থেকেই বলা যায় সে ৫২ থেকে এই ২৪ পর্যন্ত সবগুলো বিষয়ে একজন ডিপ্লোমেট আমার সাথে আলাপ করেছেন। নিশ্চিতভাবেই এটা আমাদের বাংলাদেশের জন্য একটা অনেকটা বড় অর্জন। তাছাড়া বিশ্বের শীর্ষ সেই যুক্তরাষ্ট্র থেকে শুরু করে, যুক্তরাষ্ট্র চীন জাপান থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের দেশগুলোও কিন্তু এই স্বাধীনতার ৫৪তম স্বাধীনতা দিবস উদযাপনে উপস্থিত হয়েছেন। এদিকে যেটা বলছিলাম যে আমাদের স্বপ্ন ভাঙার খবর আজ থেকে আপনারা পেয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, যদিও আমি আরো আগে থেকেই দেখছি যে ২০ দিনের নোটিশ দেওয়া হয়েছে তাকে দেশ ছেড়ে যাওয়ার জন্য, এবং নোটিশে বেশ কিছু বিষয় উল্লেখ রয়েছে যে চাইলে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস শুরু করতে পারেন। তাছাড়া যদি আপনার কোনো শিশু সন্তান থাকে, তারা স্কুলে পড়ে, বা যদি কোনো বিষয় থাকে, সেক্ষেত্রে আপনি আইমাকে নোটিফিকেট করতে পারেন যে আপনার পক্ষে দেশ ছাড়া সম্ভব নয়, অথবা আপনি কোর্টে যেতে পারেন। তো যাই হোক, অনেকেই এ নিয়ে প্যানিক নিচ্ছেন যে আমি যদি এরকম হয় আমাকে আসলে কি দেশ থেকে পাঠিয়ে দিবে, এবং তারা জানিয়েছেও দুশ্চিন্তার কিছু বিষয় রয়েছে। তারা জানিয়েছে যদি আপনি না যান তাহলে তারা হয়তো পিএসপি দ্বারা আপনাকে ডিটেনশন করতে পারে এবং পরবর্তীতে তারা ফেরত পাঠাবে। তো
এই বিষয়টি একবারে অবহেলা করা যায় না কিছুটা, কেননা আপনারা জানেন যে যদি ডিটেনশন সেন্টারে নেয় সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি হতে পারে। যদি তাদের সুযোগ রয়েছে আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে শুরু করতে পারেন। আপনার সাথে সকলেরই আইনজীবী রয়েছে। আর এর বাইরেও তারা জানিয়েছে যে আরো অনেকগুলো প্রসেস রয়েছে যারা মানে এমনটা না সবগুলো প্রসেস সিসের কারণে বাতিল করা হয়েছে। কিছু প্রসেস রয়েছে যে আপনার ডকুমেন্ট দিতে পারেন না, তো পুলিশ ক্লেম সাবমিট করতে পারেননি, সেক্ষেত্রে তারা সেই প্রসেসগুলো বাতিল করছে। তো এটা সে হয়তো আপনার সুযোগ থাকবে, আপনি হয়তো পুলিশ ক্লেম সাবমিট করতে পারবেন। তো এর জন্য সেটা নিয়ে আপনার প্যানিক নেওয়ার কোনো কিছু নাই। আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে যান, অথবা এর আগেও এই ধরনের বললাম তো যে আপনাকে 20 দিনে কান্ট্রি আউট, যেটা এতে পূর্বে বলা হচ্ছিল যে কান্ট্রি আউট দেওয়া হয়েছে, তো সেই কান্ট্রি আউট প্রসেসটা এভাবে তৈরি হবে। এবং সরকার বা মিডিয়া এখন বেশি বেশি প্রচার করেছে, আপনারা জানেন, বিভিন্নভাবে শুনেছেন যে এটা রাজনৈতিক একটা এজেন্ডা হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো সুতরাং আপনাদের অত বেশি প্যানিক নেওয়ার কোনো কিছু নাই। ভবিষ্যৎ যেটা হয় সেটা দেখবো। এবং আপনারা জানেন যে আমরা সে কারণেই সলিডারিটি ইমিগ্রেন্টের পক্ষ থেকে একটি প্রোটেস্টের আয়োজন করা হয়েছে অদিমিরাতে, অদিমিরা সাউথ ইতিনোতে। আমরা বিস্তারিত জানিয়েছি এবং সামনে আরো বিস্তারিত জানাবো। তো এই বিষয়ে আমাদের একটাই বিষয় যে এখান থেকে যাদের কোনো ক্রাইম নেই, যাদের কোনো সমস্যা নেই, তারা অবশ্যই অবশ্যই পর্তুগালে অর্থনীতিতে অবদান রাখছে, তারা কোনোভাবেই পর্তুগাল থেকে তাদেরকে বের করে দেওয়া যাবে না। কেন সরকার বিয়াবেরদের মাধ্যমেই বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়ে এসছে। সেখানে পর্তুগালে যারা ইতিমধ্যে বছরের পর বছর থেকে কাজ করছে তাদেরকেও ফেরত পাঠানোর কোনো যৌক্তিকতা নেই। আমাদের প্রচেষ্টা থাকবে শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকা, কেননা এই প্রক্রিয়া চলতেই থাকবে। এমনকি বর্তমান যে সরকার রয়েছে তিনি আবারও ক্ষমতায় আসবেন। আমরা যে সংবাদের যে রিপোর্ট দেখছি, বলা যায় যে প্রতিদিন যে নির্বাচনের যে জরিপ হচ্ছে সেই জরিপে দেখা যাচ্ছে যে এই যে বর্তমান যে সরকার আছে তিনি সবার আগে এগিয়ে রয়েছেন। তো এই সরকারই আবার ক্ষমতায় আসবে। যাই হোক, বর্তমানে নির্বাচনী প্রসিডিওর হয়তো পরবর্তী সরকার চিন্তার পরিবর্তন করতে পারে, তবে সেই পর্যন্ত কিন্তু আমাদেরকে রেজিস্ট করতে হবে, অর্থাৎ আমাদেরকে এখানে থাকতে হবে। তো সেই কারণে লিগেল প্রসিডিওরে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করব, যেভাবেই পারে আমরা প্রোটেক্ট করব, যাতে আমাদের এই ইউরোপের শেষ স্বপ্নটুকু যাতে হারিয়ে না যায়। এদিকে আমরা সবাই খেয়াল করবেন, একে অপরকে সহযোগিতা করবেন, কেউ কার বিপক্ষে নয়। এটা আমাদের সকলেরই সমস্যা। একজনের সমস্যা, একজন বাংলাদেশি যদি সমস্যা হয়, এটা আমাদের সকলেরই সমস্যা মনে করতে এবং সবাইকে সহযোগিতা করতে হবে যাতে আমরা রেসিস্ট করতে পারি। তবে যারা ক্রিমিনাল, যারা অসাধু, তাদের ক্ষেত্রে আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করব না। অপরদিকে যেটা বলেছিলাম যে আপনারা জানেন 5 বছরে পাসপোর্ট আবেদনের বিষয় এর আগে অনেক ভিডিও করেছি, স্পষ্ট করে বলে দিয়েছি, আইন দেখিয়েছি, অনেক কিছু ব্যাখ্যা করেছি। এরপরেও অনেকের কনফিউশনটা ক্রিয়েট হচ্ছে। আমি একটা জিনিস বলতে চাই, যদি কোনো কারণে এই সরকার আইন পরিবর্তন করে সেক্ষেত্রে কিন্তু সবাই বিপদে পড়ব। তা আপনার কি 250 ইউরোর একটা রিস্ক নেওয়ার কোনো সুযোগ নাই? আপনি যদি নিজে নিজে আবেদন করেন তাহলে আপনাকে 250 ইউরোর একটা ফি আপনাকে দিতে হবে, অর্থাৎ যে কোর্টের যে ফি রয়েছে সেই ফিটা আপনাকে দিতে হবে। সেই 250 ইউরোর কোর্টের ফি না, আইআরএনের যে ফি রয়েছে সেই ফিটা, ন্যাশনালিটির ফিটা দিতে হবে। তো সেই 250 ইউরো ফিটা হলো আমাদের রিস্ক। আর বাকি ডকুমেন্টগুলো আমরা অনলাইনে আপস্টিল করতে পারি ফ্রিতে। এখন আর সেই ডকুমেন্ট ইন্ডিয়াতেও পাঠাতে হবে না। তো যেহেতু আপনি আপস্টিল করতে পারেন অনলাইনে ফ্রিতে, আর 250 ইউরো আপনি রিস্ক নিয়ে আবেদন করতে পারেন না। এখন আপনারা বলবেন যে ভাই কোনটাজেই টেম্পো। আপনি জানেন আপনার 70 সার্টিফিকেট ছিল, আপনি সেই অনুযায়ী আপনি কাউন্ট করে আপনি আবেদন করে দেন, আর অটোমেটিক্যালি আপনি কন্তাজেই টেম্পো আবেদন করেন। কন্তাজেই টেম্পো তো আবেদনের জন্য লাগছে না। কন্তাজেই টেম্পো তুলতে বলেছি এই কারণে যে এটা তোলার পর আপনি বুঝবেন যে আপনার 5 বছর হয়েছে। যদি আপনি বুঝতে পারেন যে আপনার সেফ সার্টিফিকেট থাকে, তাহলেও 1 মাস হিসাব বাদ দিয়ে বাকিটা আপনি সামনের দিকে অগ্রসর হয়ে যান। তো আশা করছি, আমার মনে হয় এই নিয়ে আর কনফিউশনের প্রয়োজন নাই। আপনারা আরো বিষয়ে বিস্তারিত বলবেন, কিন্তু যতই প্রশ্ন করবেন তারপরে আমি বলছি যে আপনারা আবেদন করে দিন। অর্থাৎ আপনারা আপনাদের সেই সুযোগ থাকলে আপনারা আবেদন করে দিন, অথবা যাদের 5 বছর হয়েছে, মনে করেন যে আপনার 5 বছর হয়েছে এই মাসে, তাহলে এবং সার্টিফিকেট অনুযায়ী যেখান থেকে আপনি 70 করেছেন, এরকম একটা 15 দিনের একটা গ্যাপ রেখে আপনারা একটা আবেদন করে দিন। আশা করছি যদি কোনো কারণে বাতিল হয় আপনি আপনার এটা আপনি বাতিল করে দিবেন। শুধু রিস্ক থাকে 250 ইউরো। বারবার এই কথাগুলো বলছি। শুধু রিস্ক থাকে 250 ইউরো, যদি কোনো কারণে সরকার পরিবর্তন করে আমাদের 250 ইউরো লস যাবে, আর কোনো কিছু না। আপনারা সরাসরি নিজেরাই আবেদন করুন। নিজেরা আবেদন করবেন কিভাবে? হয় আপনি আইআরএনে অ্যাপয়েন্টমেন্ট নেন, যদি আইআরএনে অ্যাপয়েন্টমেন্ট নিতে নাও পারেন, আপনার ডকুমেন্টগুলো নোটারি ট্রান্সলেশন করে, যেহেতু আপনি কুরিয়ারে পাঠাতে গেলে ডকুমেন্টগুলোকে নোটারি ট্রান্সলেশন করতে হবে, অর্থাৎ আপনি যে আবেদনপত্রটাও লিখবেন সেটাকেও নোটারি করতে হবে। এগুলো নোটারি করে দিলে আপনি কুরিয়ারে সেই ব্যাংকের চেকটা দিয়ে কুরিয়ারে দিয়ে পাঠাতে পারবেন। তাছাড়া অনেক উকিল রয়েছে যারা 100 ইউরো নেয় ন্যাশনালিটি আবেদন করার জন্য। তার 100, 250 আর 100 যদি আপনি না বোঝেন সেক্ষেত্রে হয়তো আরো আপনার 100 ইউরো খরচ যাবে।
আপনি ন্যাশনাল আইডেন্টি আবেদনটা করে দিতে পারেন। তা আমার মনে হয় যে আবেদন করে দেন, এইটুকুন রিস্ক না নিতে পারলে আমরা কেন থাকবো? এবং যদি বাতিল না হয় তাহলে কিন্তু আমাদের সময়টা বেঁচে যাবে। আর যদি কোনো কারণে আইন পরিবর্তন হয় যে না আপনি এই সময় করতে পারবেন না, তখন কিন্তু তারপরও আপনি বেঁচে যাবেন। কেননা হয়তোবা এই লম্বা সময়ের এই যখন থেকে আইন পরিবর্তন হবে তখন থেকে এই বিষয়টা এফেক্টিভ হবে। আর আগে যারা আবেদন করেছে তারা তো বেঁচে গেল। অনেক দিকে অ্যাডভান্টেজ রয়েছে। তো তারপরেও আমি বলব আপনার ইচ্ছা। পরবর্তী বললেন যে পাটোয়ারি ভাই আপনি বলছিলেন সেজন্য করেছি। আপনি €৩৫০ দেন। আমার সবাইকে টাকা দেওয়া সম্ভব না। তো প্লিজ তারপরও আপনার সিদ্ধান্ত। এটা মজা করলাম যে আপনার সিদ্ধান্ত আমার মনে হয় এইটুকুন রিস্ক আপনি নিতেই পারেন। আমাদের অনেক সময় অনেক কিছু হয়। অনেকদিন ইউরোপে থাকি, পর্তুগালে থাকি। পর্তুগালে আয় কম তারপরেও €৩৫০ র একটা রিস্ক আমরা নিতে পারি। আবেদন করে দেন। হয়তোবা আমরা ভবিষ্যতে আল্লাহই বলতে পারে, আমিও বলতে পারি না। সুতরাং এখনই বলা যাচ্ছে না যে আপনার ফাইল বাতিল হবে। পাবেন কি পাবেন না সেটা নির্ভর করছে তকদিরের উপর। নিশ্চিতভাবে আল্লাহ যেটা রেখেছে সেটাই আপনার জন্য হবে। তো এই ছিল বর্তুল টুরের মতো আজকের আয়োজন। আপনার সাথে আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।